ওয়েলকাম টু দ্য সিভিল ফিউশন। হ্যালো বন্ধুরা, আজকের এই বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্স বিশ্লেষণের পর্বে আমরা সবাইকে স্বাগত জানাই এবং আজকে ডব্লিউবিসিএস, ইউপিএসসি, এসএসসি এবং রেলওয়ে কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আলোচনা করব 12 মে 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। প্রতিটি খবরের সঙ্গে থাকবে স্ট্যাটিক জিকে লিঙ্কেজ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট, এক্সাম ওরিয়েন্টেড অ্যানালিসিস, সব কিছুই থাকবে একসাথে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই আমরা পরিবেশ এবং টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ খবর দিকে যাব এবং সম্প্রতি প্রধানমন্ত্রী ডিজেল চালিত পাম্পের পরিবর্তে ইভি অর্থাৎ ইলেকট্রিক ভেহিকেল এবং সৌরচালিত পাম্প ব্যবহারের জন্য জোর দিয়েছে। এর মূল লক্ষ্য হলো জীবাশ্ম জ্বালানি যেটা হয় সেটা থেকে ব্যবহার কমানো, যাতে কার্বন নিঃসরণটা কম হয় এবং কৃষিক্ষেত্রে সবুজ প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা। বর্তমানে ভারতে কিন্তু নেট জিরো যে টার্গেট সেটা নেওয়া হয়েছে 2070 সাল। 2070 সালের মধ্যে আমাদের জীবাশ্ম জ্বালানি জিরো করে যাতে কার্বন নিঃসরণটা শূন্য হয় সেই লক্ষ্য নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মিশন লাইফ এবং ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিশন লাইফ তোমার প্রথম গুরুত্ব পায় COP 2026 COP। এখানে এই যে কনফারেন্স অফ পার্টিস হয় সেটা গ্লাসগো শহরে হয়েছিল এবং এটি স্কটল্যান্ডে হয়েছিল। এখানে প্রথম গুরুত্ব পেয়েছে মিশন লাইফ। এই পরীক্ষার জন্য এখানে মনে রাখবে যে PM কুসুম প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিয়ান যেটা বলা হচ্ছে, এটি কিন্তু 2019 সালে চালু হয় এবং এটি মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির অধীনে কিন্তু পরিচালিত হয়। অবশ্যই মনে রাখবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের সৌরশক্তি চালিত সেচ পাম্প দেওয়া হয় এই PM কুসুম স্কিমের মাধ্যমে। এছাড়া ইভি ব্যবহারের প্রসার এর জন্য ফেম স্কিম এবং ন্যাশনাল ইলেকট্রিসিটি মোবিলিটি মিশন প্ল্যান যেটা NEMMP গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স বা ISA যেটা বলা হয় ISA, এখানে কিন্তু ভারতের নেতৃত্বে আন্তর্জাতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ স্থান আছে। যদি আমরা স্ট্যাটিক লিঙ্কেজ দেখি তাহলে PM কুসুম স্কিম চালু হয়েছিল 2019 সালে। মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির আন্ডারে চলা হয় PM কুসুম এবং ফেম যে স্কিমটা বলা হচ্ছে ফাস্টার অ্যাডপশন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অফ হাইব্রিড অ্যান্ড ইলেকট্রিক ভেহিকেল, যেটা আমরা অলরেডি বলেছি ইভি প্রসারের জন্য এই ফেম স্কিমটা চালু করা হয়েছে। ইলেকট্রিক ভেহিকেল মিশন লাইফ চালু হয় COP 26 গ্লাসগোতে, অলরেডি বললাম ভারতের নেট জিরো টার্গেট 2070 সাল। আর যে ডাইনামিক লিঙ্কেজ করি তাহলে COP 28 পরিচ্ছন্ন শক্তি রূপান্তরের অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং ভারত সৌরশক্তি উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলির মধ্যে অন্যতম। ইন্টারন্যাশনাল বা ISA সোলার অ্যালায়েন্সে ভারতের নেতৃত্ব আন্তর্জাতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে আসি আমরা শিক্ষা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ খবরের দিকে। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের মাধ্যমিক স্তরে স্কুল ড্রপ আউট রেট বর্তমানে 11.5%। অবশ্যই মনে রাখবে 11.5% পৌঁছেছে। এই খবর WBCS মেইনের সোশ্যাল ইস্যুজ অংশের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। রিপোর্টে বলা হয়েছে অর্থনৈতিক বৈষম্য, ডিজিটাল বিভাজন, শিশু শ্রম এবং বাল্যবিবাহ এই ড্রপ আউট বৃদ্ধির প্রধান কারণ। বিশেষ করে গ্রামীণ অঞ্চল এবং মেয়েদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। এখানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 বা NEP 2020 খুবই গুরুত্বপূর্ণ। এই নীতির লক্ষ্য হলো 2030 সালের মধ্যে গ্রস এনরোলমেন্ট রেশিও বা GER যেটা বলা হয় GER, এটাকে পুরোপুরি 100% উন্নীত করা। গ্রস এনরোলমেন্ট রেশিও যাতে কোনো ড্রপ আউট না হয়, সবাই যেন স্কুলে আসে, তার জন্য যে টার্গেট। পরীক্ষার জন্য কিন্তু PM ই-বিদ্যা যেটা আমরা অলরেডি কিন্তু আলোচনা করেছি MCQ এর সময়, PM ই-বিদ্যা খুব ইম্পর্ট্যান্ট এই পয়েন্টগুলো, এবং দীক্ষা পোর্টাল এগুলো সব এডুকেশনের সাথে যুক্ত, ডিজিটাল এডুকেশনের সাথে যুক্ত এবং সমগ্র শিক্ষা স্কিমেও গুরুত্বপূর্ণ। ASER রিপোর্টের গ্রামীণ শিক্ষার মান নিয়ে কিন্তু উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবার আন্তর্জাতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ খবর আমরা দেখে নিই, সেটি কি। তার আগে আমরা স্ট্যাটিক লিঙ্কেজগুলো দেখে নিই, ডাইনামিক লিঙ্কেজগুলো দেখে নিই। স্ট্যাটিক লিঙ্কেজে বলা হয়েছে 2015 সালে গঠন করা হয়েছে নীতি আয়োগ। এখন চেয়ারম্যানকে ভারতের প্রধানমন্ত্রী, নীতি আয়োগের এক্স অফিসিও চেয়ারম্যান। NEP ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 শিক্ষার নীতির লক্ষ্য হলো 2030 সালের মধ্যে 100% গ্রস এনরোলমেন্ট রেশিও নিয়ে আসা এবং সমগ্র শিক্ষা স্কিম সমন্বিত স্কুল শিক্ষা কর্মসূচি তৈরি করার জন্য। ASER রিপোর্টের গ্রামীণ শিক্ষার গুণগত মান নিয়ে উদ্যোগ প্রকাশ করা হয়েছে এবং ডিজিটাল শিক্ষা প্রসারের জন্য PM ই-বিদ্যা এবং দীক্ষা পোর্টাল চালু করা হয়েছে। তাহলে এবার আন্তর্জাতিক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ যেটা খবর যেটা বললাম, ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর বা IMEC বর্তমান রাজনৈতিক কূটনীতির প্রথম আলোচিত বিষয়।
ভারত পশ্চিম এশিয়ার মাধ্যমে ইউরোপের সঙ্গে সংযোগ বাড়াতে এই প্রকল্পটি সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এই করিডোরের মাধ্যমে ভারত ইউএই, দেন সৌদি আরবিয়া, দেন জর্ডান, দেন ইসরায়েল, দেন ইউরোপীয় ইউনিয়ন, এগুলো সব দেশের সাথে মধ্যে রেল, বন্দর, জ্বালানি ও ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা হবে। এটি মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই যেটা বলা হয়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর বিকল্প কৌশল হিসেবে দেখা হচ্ছে। মনে রাখবেন আইএমইসি ঘোষণা করা হয় G20, অবশ্যই মনে রাখবেন এটি আইএমইসি যেটা বললাম, ইস্ট ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডর, এটি কিন্তু ঘোষণা হয় G20 সামিটে। G20 কোন সামিটে? 2023 সামিটে। সেটা হয়েছিল কোথায়? নিউ দিল্লি। অবশ্যই মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট, যেহেতু ইন্ডিয়ার রিলেটেড সাথে যুক্ত খুবইভাবে। এছাড়া I2U2 গ্রুপ, I2U2 এই গ্রুপ এবং রেড সি ক্রাইসিস এইগুলো কিন্তু খুব এর সঙ্গে জড়িত বিষয়টি। আন্তর্জাতিক বাণিজ্য এবং ভূ রাজনৈতিক দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডেভেলপমেন্ট। এবার যদি লিঙ্কে যে আমরা যাই, আইএমইসি ঘোষণায় G20 সামিট নিউ দিল্লিতে 2023 হয়েছে। অংশগ্রহণকারী ইন্ডিয়া, ইউএই, সৌদি আরবিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইটালি, ইউএসএ, এনারা সবাই ছিল। যদি এখন জাপানের সাথে, তাহলে জাপান হবে না অ্যান্সার। এর মধ্যে তো তিনটে দিয়ে দিল, তার সঙ্গে দিয়ে দিল জাপান বা ভিয়েতনাম, এভাবে দিয়ে দিল, তাহলে অ্যান্সার হবে কিন্তু এইগুলো আমাকে মনে রাখতে হবে, এইভাবে দেবে। এইখানকে তিনটে দেবে, তার বাইরে আর একটা দেশ দিয়ে দেবে, তাহলে এই দেশগুলোর নাম মনে রাখতে হবে। আমরা এমসিকিউতে অলরেডি আলোচনা করেছি, এমসিকিউ ক্লাসটি অবশ্যই দেখে আসবে। বিআরআই শুরু হয়েছিল 2013-তে, চীন শুরু করেছিল। ভারতে I2U2 গোষ্ঠীর মাধ্যমে পশ্চিম এশিয়ায় কৌশলগত অবস্থান শক্তিশালী করা হচ্ছে এবং রেড সি সংকটের মাধ্যমে বিকল্প বাণিজ্য পথের গুরুত্ব পেয়েছে। এবার অর্থনীতি এবং ব্যাংকিং সেক্টরে যদি সংক্রান্ত খবরে যায়, তাহলে ভারতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এফপিআই যেটা বলা হয়, ফরেন পোর্টফোলিও ইনভেস্টমেন্ট বা এফপিআই 5 মাসে 2 লক্ষ কোটি টাকা অতিক্রম করেছে। এখানে যে ইনভেস্টমেন্ট করেছে 2 লাখ করোড়, কত অ্যামাউন্টটা বুঝতেই পারছো, 2 লাখ করোড় অতিক্রম করেছে। এটি ভারতের অর্থনীতির উপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থার প্রতিফলন দেখাচ্ছে এবং আরবিআই এর স্থিতিশীল নীতি, যেগুলো আমরা দেখি রেপো রেট, রিভার্স রেপো রেট, এইগুলো যেগুলো হয়, স্থিতিশীল নীতি, শক্তিশালী জিডিপি গ্রোথ, পিএলআই স্কিম এবং রাজনৈতিক স্থিতিশীলতা এই বিনিয়োগ বৃদ্ধির প্রধান কারণ। এখানে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, এটা অবশ্যই মনে রাখবে, চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি, এ নিয়েও আমরা কেমন কোশ্চেন হতে পারে এমসিকিউতে আলোচনা করেছি, এমসিকিউ ভিডিওতে। চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম। বহু আন্তর্জাতিক সংস্থা এখন চীনের বাইরে বিভিন্ন বিকল্প উৎপাদন কেন্দ্র হিসেবে ভারতকে বেছে নিচ্ছে। সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং হাব হিসেবেও ভারতের গুরুত্ব কিন্তু বাড়ছে। পরীক্ষার জন্য কিন্তু অবশ্যই মনে রাখবে যে এফপিআই যে নিয়ন্ত্রণ করে, এফপিআই যে নিয়ন্ত্রণ সংস্থা, সেটি হলো কিন্তু সেবি, এবং সেবি প্রতিষ্ঠিত হয় 1992 সালে। বোঝা গেল? দেখো এখানে আমি সবই অলরেডি পড়ে দিয়েছি। সেবির হেডকোয়ার্টার মুম্বাই, এফপিআইকে কন্ট্রোল করে এবং পিএলআই স্কিম চালু হয়েছে 2020 সালে। চায়না প্লাস ওয়ান নীতির ফলে বহু আন্তর্জাতিক সংস্থা ভারতে বিনিয়োগ করছে। চায়না প্লাস ওয়ান নীতি হলো চায়নাতে যে ম্যানুফ্যাকচারিং হাব আছে সেটিকে কিন্তু যাতে একচ্ছত্র যে অধিকার তাদের যাতে না থাকে ম্যানুফ্যাকচারিং উপরে, তো তার বিকল্প হিসেবে ইন্ডিয়াকে বেছে নেওয়া হচ্ছে। তার জন্য চায়না প্লাস ওয়ান নীতির গ্রহণ করা হয়েছে। সেমিকন্ডাক্টর এবং ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতের গুরুত্ব এখানে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এবার আসি বিজ্ঞান এবং প্রযুক্তির গুরুত্বপূর্ণ অংশে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু কর্মক্ষেত্রে বড় পরিবর্তন আনছে। তবে বিশেষজ্ঞদের মতে এআই সম্পূর্ণভাবে মানুষের চাকরি কেড়ে নেবে না, বরং রিপিটেটিভ কাজগুলো, যেগুলো অটোমেশন যেগুলো হয়, রিপিটেটিভ কাজ, একই কাজ বারবার যেগুলো করতে হয়, অটোমেশনের কাজ সম্পন্ন হবে, সেগুলো কিন্তু অটোমেশনের সম্পন্ন হবে। নতুন ধরনের স্কিল বেস এমপ্লয়মেন্ট তৈরি হবে, যেখানে জেনারেটিভ এআই আমরা পরে আবার আলোচনা করব জেনারেটিভ এআই নিয়ে। তারপর তোমার মেশিন লার্নিং, তারপর তোমার এনএলপি, তারপর তোমার রোবোটিক্স, এইগুলো গুরুত্বপূর্ণ বিষয়। ভারত সরকার ইন্ডিয়া এআই মিশন বা ডিজিটাল ইন্ডিয়া বা সেমিকন্ডাক্টর মিশনের মাধ্যমে এআই ইকোসিস্টেম গড়ে তুলতে কিন্তু বদ্ধপরিকর এবং এখানে কাজ করছে। মনে রাখবে, ইন্ডিয়া এআই মিশন পরিচালিত হয় মিটওয়াই, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির অধীনে। এছাড়া টার্নিং অ্যাওয়ার্ড, এটা দিয়ে কিন্তু আমরা অলরেডি কোশ্চেন করেছি। টার্নিং অ্যাওয়ার্ড কি? টার্নিং অ্যাওয়ার্ড হচ্ছে এআই এর
ফিল্ডের নতুন একটি অ্যাওয়ার্ড, এআই জগতের নোবেল প্রাইজ বলা হচ্ছে একে। বর্তমানে ওপেন এআই, গুগল, ডিপ মাইন্ড এবং মাইক্রোসফট এআইয়ের ক্ষেত্রে বিপুল বিনিয়োগ করছে এরা। ইউনেস্কো এআই এথিক্স ফ্রেমওয়ার্কের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে কিন্তু ইউনেস্কো এআই এথিক্স, অবশ্যই এগুলো মনে রাখবে। তাহলে টার্নিং অ্যাওয়ার্ড এআই জগতের খুব গুরুত্বপূর্ণ এবং মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে কাজ করে এআই, মেশিন লার্নিং, এনএলপি, রোবোটিক্স, এগুলো হচ্ছে তোমার সম্পর্কিত বিভিন্ন ফিল্ড। ওপেন এআই, গুগল, ডিপ মাইন্ড, মাইক্রোসফট এরা বিনিয়োগ বাড়াচ্ছে এবং ইউনেস্কো এআই এথিক্স ফ্রেমওয়ার্ক আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবার আন্তর্জাতিক ভূ রাজনীতির দিকে যদি নজর দিই, তাহলে ইরান সম্প্রতি মার্কিন সামরিক অবস্থানের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে। ফলে ওয়েস্ট এশিয়াতে তোমার অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে স্ট্রেট অফ হরমুজ বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল চেক পয়েন্ট বলা আছে, চোক পয়েন্ট। এই সংঘাত যদি বৃদ্ধি পেলে আন্তর্জাতিক তেলের দাম কিন্তু বাড়বে এবং বলা হচ্ছে অদূর ভবিষ্যতে খুব তাড়াতাড়ি $200 পৌঁছে যাবে এক লিটার তেলের দাম, এক ব্যারেল তেলের দাম। তাহলে বুঝতেই পারছো কোথায় যেতে পারে, যা ভারতের মতো তেল আমদানি নির্ভর অর্থনীতিকে সরাসরি প্রভাবিত করবে। এখানে ওপেক বা জেসিপিওএ অর্থাৎ ইরান নিউক্লিয়ার ডিল এবং স্ট্র্যাটেজিক অটোনমি টার্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইগুলো কিন্তু সম্পর্কে জানতে হবে। কেননা রিসেন্টলি ওপেক থেকে আবার ইউএই বেরিয়ে গেছে। কেন বেরিয়ে গেছে, তার ফল কি, তাহলে এগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওপেক থেকে কোন দেশ বেরিয়ে গেছে, এটা কিন্তু হাইলি ইম্পর্ট্যান্ট কোশ্চেন ফর প্রিলিমস অ্যাজ ওয়েল অ্যাজ মেন্স। এবং ওপেকের রাজধানী কোথায়, মেন তোমার ওপেকের যে সিট সেটা কোথায়, সেটা হলো তোমার ভিয়েনা। তাহলে মনে রাখতে হবে এইগুলো কিন্তু কোশ্চেন খুবই আসবে পরীক্ষাতে। ইরান, ইউএস এবং গলফ দেশগুলির মধ্যে ভারসাম্যপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে। এবার স্বাস্থ্য এবং চিকিৎসাতে যদি আমরা যাই, স্বাস্থ্য এবং চিকিৎসা বিজ্ঞানে, তাহলে আমরা দেখতে পাবো, তাহলে এখানে আমরা স্ট্যাটিক এবং ডাইনামিক লিঙ্কটা দেখে নিই। স্ট্রেট অফ হরমুজ বিশ্বের গুরুত্বপূর্ণ অয়েল চেক পয়েন্ট। এখানে 20% অয়েল, ওয়ার্ল্ডে 20% অয়েল এখান থেকে যাতায়াত করে, এক্সপোর্ট হয়, এবং 30% তোমার ফার্টিলাইজার, এর বাইরে তো ন্যাচারাল গ্যাস আছেই। ওপেক হেডকোয়ার্টার কোথায়, অস্ট্রিয়ার ভিয়েনাতে। এবং ইরান নিউক্লিয়ার ডিল জেসিপিও 2015-তে হয়েছিল, তারপরে ডোনাল্ড ট্রাম্প এসে সেটাকে ভেঙে দিয়েছিল, সেই ডিল থেকে বেরিয়ে এসেছিল। রেড সি এবং ওয়েস্ট এশিয়া অঞ্চলে অস্থিরতা বৈশ্বিক বাজারে চাপ সৃষ্টি করছে এবং ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোরে ইরানের চাপ হওয়ার পর তৈরি হয়েছে। তাহলে যদি আমরা স্বাস্থ্য এবং চিকিৎসাতে যাই, তাহলে এইমসে সম্প্রতি মৃগ রোগ বা এপিলেপসি রোগের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা শুরু করেছে। কি কি রোগের জন্য, মৃগ রোগ বা এপিলেপসির জন্য। এই পরীক্ষার মাধ্যমে রোগীদের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া শনাক্ত করা হবে আর সরকার চিকিৎসার কার্যকারিতা মূল্যায়ন করা হবে। এটি মূলত প্রিসিশন মেডিসিনের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ, যেখানে প্রতিটি রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করা হয়। বর্তমানে ভারতের নন কমিউনিকেবল ডিজিজ বা এনসিডি যেটা বলা হয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ডায়াবেটিস, হৃদরোগ, হার্টের যে সমস্যা সেগুলো, তারপর ক্যান্সার, স্নায়বিক রোগ, এগুলো কিন্তু প্রযুক্তি নির্ভর স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে আয়ুষ্মান ভারত যে আমাদের স্কিম আছে, আয়ুষ্মান ভারত, এটা তোমার এবং ন্যাশনাল হেলথ মিশন NHM, এগুলোর মাধ্যমে বলা হচ্ছে পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবে এইমস প্রতিষ্ঠিত হয়েছে কত সালে, 1956 সালে এইমস প্রতিষ্ঠিত হয়, 1956 সালে। এটি মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অধীনে চালিত হয়। এছাড়া ডিজিটাল হেলথ মিশন বা AI বেসড তোমার ডায়াগনোসিস এবং টেলিমেডিসিন বর্তমানে ভারতের স্বাস্থ্যখাতে কিন্তু বড় পরিবর্তন আনছে। তাহলে এইমস প্রতিষ্ঠিত হলো 56 সালে, ডেটাগুলো মনে রাখবে। আয়ুষ্মান ভারত 2018 সালে চালু হয় এবং এখানে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে কাজ করে। এবং এইমস সম্প্রতি কোন রোগের জন্য বিনামূল্যে রক্ত পরীক্ষা চালু করেছে, সেটা হলো এপিলেপসি বা মৃগ রোগী। আর ডিজিটাল হেলথ মিশন স্বাস্থ্যখাতে প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে, AI ভিত্তিক স্বাস্থ্য পরীক্ষা, টেলিমেডিসিনের দ্রুত প্রসার বাড়ছে। এবার আসি ক্রীড়া জগতের গুরুত্বপূর্ণ কিছু খবরের দিকে। তাহলে IPL আরও আলোচনা এসেছে। RCBর হয়ে কুণাল পান্ডিয়া অসাধারণ ম্যাচ জয়ে পারফরমেন্স করেছে। আগের দিনের খবর, IPL শুরু হয়েছিল 2008 সালে এবং ব্রডকাস্টিং রাইট, ব্র্যান্ড অ্যাম্বাসাডার বা স্পন্সরশিপের মাধ্যমে IPL হাজার হাজার কোটি টাকা কিন্তু অর্থনীতি তৈরি করছে এবং এটি
বিসিসিআই আন্ডারে কাজ করে। বর্তমানে ওমেন্স প্রিমিয়ার লিগও কিন্তু ভারতের নারী ক্রিকেটে প্রসার ঘটাচ্ছে। স্পোর্টস ডিপ্লোমেসির ক্ষেত্রে আইপিএল ভারতের সফট পাওয়ার বৃদ্ধি করছে। আইপিএল শুরু হয়েছিল 18 সালে, বিসিসিআই এটাকে কন্ট্রোল করে, বিসিসিআই মেইন হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। তো উমেন্স প্রিমিয়ার লিগও চালু হয়েছে। এবার আন্তর্জাতিক সম্পর্কে আরেকটি গুরুত্বপূর্ণ অংশে আসি, যেটি ভারতের আসন্ন আফ্রিকা সামিট উপলক্ষে দিল্লিতে বৃহৎ অবকাঠামো সংস্কার, আফ্রিকা সামিটের জন্য সংস্কার এবং সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। এই খবরটি শুধু একটি প্রশাসনিক খবর নয়, কারণ ভারতের আফ্রিকা পলিসির সঙ্গে সরাসরি যুক্ত। বর্তমানে আফ্রিকা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কী থাকতে পারে, ক্রিটিক্যাল মাইনিং যেটিগুলো হয়, ক্রিটিক্যাল মাইনিং, খাদ্য নিরাপত্তা, এনার্জি রিসোর্স, এবং এখানে কিন্তু নতুন বাজার পাওয়া যাচ্ছে। এছাড়া গ্লোবাল সাউথ ডিপ্লোমেসিতেও আফ্রিকার গুরুত্ব কিন্তু বাড়ছে, কারণ এশিয়ার পরবর্তীকালে এবার যেটা ডেভেলপ হবে সেটা হলো আফ্রিকা। সেই জন্য আগে থেকেই এখানে চায়না অলরেডি আফ্রিকাতে অনেক তার ইনফ্লুয়েন্স বাড়িয়ে ফেলেছে, ইন্ডিয়াও চাইছে সেখানে তার ইনফ্লুয়েন্স বাড়াতে। ইন্ডিয়া আফ্রিকা ফোরাম সামিট বা আইএএফএস যেটা বলা হয়, আইএএফএস বা ইন্ডিয়া আফ্রিকার ফোরাম সামিট ভারতের আফ্রিকান নীতির কেন্দ্রীয় কিন্তু এটা প্ল্যাটফর্ম। পরীক্ষার জন্য মনে রাখবে যে আফ্রিকান ইউনিয়ন বর্তমানে G20 সদস্য, কিন্তু এটা অলরেডি আমরা এমসিকিউতে আলোচনা, G20 স্থায়ী সদস্য। আফ্রিকায় ভারতের গুরুত্বপূর্ণ অংশীদার দেশগুলোর মধ্যে আছে কেনিয়া, নাইজেরিয়া, সাউথ আফ্রিকা, ইজিপ্ট, হ্যাঁ, এইগুলো তো আছেই। এছাড়া চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পাল্টা কৌশল হিসেবে ভারত আফ্রিকায় প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ডিফেন্স কোঅপারেশন বা ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট পার্টনারশিপের মাধ্যমেও ভারত আফ্রিকার সঙ্গে সম্পর্ক জোরদার করছে। এবার আমরা প্রতিরক্ষা বা সামরিক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর বলবো। ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাৎসায়নকে স্ট্র্যাটেজিক ওয়েস্টার্ন নেভাল কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ করা হয়েছে। তাহলে ওয়েস্টার্ন নেভাল কমান্ড ভারতের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ কমান্ড। এটি আরাবিয়ান শিপিং লেন্স এবং পাকিস্তান মেরিটাইম ফ্রন্টের নিরাপত্তায় এক কমান্ডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে ইন্দো প্যাসিফিক রিজিয়ন নীতির মাধ্যমে ভারত মহাসাগরীয় অঞ্চলে নিজের কৌশলগত প্রভাব বৃদ্ধি করেছে। পরীক্ষার জন্য মনে রাখবে যে ইন্ডিয়ান নেভি হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে, এবং ওয়েস্টার্ন নেভাল কমান্ডের সদর দপ্তর কিন্তু মুম্বাই। এছাড়া কোয়াড গ্রুপিং, ইন্দো প্যাসিফিক, জিওপলিটিক্স, রেড সি ক্রাইসিস বর্তমানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়, এগুলো মনে রাখতে হবে। সাগর যেটা সিকিউরিটি গ্রোথ ফর অল রিজিয়ন, এগুলো ফুল ফর্মটা প্রায় এসে থাকে। এগুলো তো বললামই, ইন্ডিয়ান নেভির হেডকোয়ার্টার নিউ দিল্লি আর ওয়েস্টার্ন নেভাল কমান্ডের মুম্বাই। কোয়াড এবং ইন্দো প্যাসিফিক রিজিয়ন ভারতের ভূমিকা বাড়ছে, এবং রেড সি ক্রাইসিস এবং ইন্ডিয়ান ওশেন সিকিউরিটি বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকে 10টি কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনারা পরিবেশ, শিক্ষা, আন্তর্জাতিক সম্পর্ক, অর্থনীতি, এআই, স্বাস্থ্য, ক্রীড়া ও প্রতিরক্ষা সব গুরুত্বপূর্ণ বিষয় একসঙ্গে পেয়ে গেলেন। WBCS মেন এবং প্রিলিমিনারি পরীক্ষার জন্য এই ধরনের ইন্টিগ্রেটেড প্রিপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই মনে রাখবে এটা, কারণ এখন প্রশ্ন শুধু ফ্যাক্ট বেস নয়, অ্যানালিটিক্যাল লিঙ্কেজ ভিত্তিকও হয়। তাই নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু অবশ্যই পড়তে হবে। নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন এবং স্ট্যাটিক জিকের সঙ্গে কানেক্ট করুন। তাহলে কি যে GS4-এর যে কোশ্চেনটা থাকবে, GS4-এর যে ম্যাক্সিমাম স্কোর করার জায়গাটা এখানেই তৈরি হবে, এবং রিভিশন করতে ভুলবেন না। বর্তমানে 5, 10, 1, 2, 3 এত কম মার্কের জন্য কেউ যদি কাট অফ থেকে বেরিয়ে যায়, তার জন্য একটা বড় ধরনের আরও জীবন থেকে কিছু সময় বেরিয়ে যাবে, আবার তাকে পরের বছরে খাটতে হবে। তো সেই জন্যই বলবো GS4-এ কিন্তু ভালো স্কোর করতে হবে। GS4 স্কোর ভালো না করতে পারলে কিন্তু মেন্স থেকে বারবার বেরিয়ে যাবে, ছিটিয়ে যাবে। ইন্টারভিউতে তুমি যত খারাপই করো না কেন, যে নাম্বার পাবে সেই নাম্বার পেয়েই কিন্তু তুমি BCS পেতে পারো, কিন্তু তোমাকে মেন্সে কিন্তু ভালো স্কোর করতে হবে। যদি ভিডিও দিয়ে আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পরবর্তী পর্বে আরও নতুন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।